সুপ্রিয় দর্শক, থটস অফ উত্তম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার, আদাব। আমি উত্তম আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি কথা বলতে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কেন? ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা কেন, এই বিষয়টি নিয়ে। বন্ধুরা, 1971-এর পর থেকে আজ পর্যন্ত আমরা কোনোদিন এমন অবস্থা দেখতে পাইনি যে দুই দেশের সাধারণ জনগণ আমনে সামনে হয়েছে। বন্ধুরা, বিগত সময়ে আমরা কখনো এমন অবস্থার ঘটনা না দেখেছি না শুনেছি। বর্তমান সময় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের জনগণ আমনে সামনে হয়েছে, এমনকি মারামারি হয়েছে। বাংলাদেশের 3 থেকে 5 জন আহত পর্যন্ত হয়েছে। সেটা আমরা বর্তমান সময় দেখতে পেয়েছি। দুই দেশের মধ্যে কেন এমন ঘটনার জন্ম হচ্ছে না, এইসব ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গল্প। 5 আগস্টের পর থেকে ভারত বিরোধী যে মনোভাব, সেটা অত্যাধিক বেড়ে গেছে। 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি ভারতের প্রতি কিভাবে বিদ্বেষ ছড়ানো হয়েছে। 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের 90% জনগণ ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা বলেছে, উস্কানিমূলক কথাবার্তা বলেছে, এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের জনগণ কখনো কখনো বলেছে 4 ঘন্টায় কলকাতা দখল হয়ে যাবে, 7 সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক নিউজ আমরা বিগত সময় দেখেছি। ভারত যদি ক্রিকেটে হেরে যায়, তখন বাংলাদেশে ঈদ শুরু হয়ে যায়। ঈদের আনন্দ অনুভূতি করে বাংলাদেশের জনগণ। তার মানে কতটা বিদ্বেষ, কতটা ঘৃণা ভারতের প্রতি রয়েছে বাংলাদেশের জনগণের, তা আর আমাদের বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না। তবে বাংলাদেশিদের প্রতিনিয়ত আব্বা পরিবর্তন করা দেখে আমাদের ভালোই লাগে। কখনো তারা চীনকে আব্বা বানায়, আবার কখনো অস্ট্রেলিয়া, আবার কখনো সাউথ আফ্রিকা। পাকিস্তান তো তাদের আব্বা আছেই। এখন এইরকম বিকৃত মস্তিষ্কের মানুষদের প্রতি থেকে আমাদের কি বা ভালো কিছু আশা করার থাকতে পারে? 5 আগস্টের যে বাংলাদেশের মেধাবীরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর এই মেধাবীরা মনে করছে অনেক কিছু তারা জয় করে ফেলেছে। 2024-এর 5 আগস্টে বাংলাদেশের মেধাবীরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং বেরিয়ে আসতে হয়েছে। দেশ থেকে বেরিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছে। এই ঘটনা যখন ঘটেছে, তখন বাংলাদেশের মেধাবীরা মনে করছে তারা অনেক কিছু জয় করে ফেলেছে। তারা চাইলেই বাংলাদেশের পরিবর্তন করতে পারে, তারা চাইলেই বাংলাদেশের ক্ষমতায় যে কাউকে বসাতে পারে, তারা চাইলেই তারা
বাংলাদেশের সবকিছু পরিবর্তন করতে পারে, এমনকি আন্তর্জাতিক সীমানা পর্যন্ত পরিবর্তন করতে পারে। কিছু নাবালক মেধাবী উপদেষ্টা হয়ে বসে আছে। মাহফুজ আলম, তিনি একটা ম্যাপ জারি করেছিলেন, সেভেন সিস্টার সহ উড়িষ্যার কিছুটা অংশ, তারপর বিহারের কিছু অংশ মিলে বাংলোস্থানের একটা ম্যাপ প্রকাশ করেছিলেন, আমরা দেখতে পেয়েছি। তাতে আমাদের বুঝতে বাকি থাকে না যে এই বাংলাদেশি মেধাবীরা তারা কি করতে চাইছে। এই জন্যই বর্তমান সময় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক যে সীমানা, সেখানে উত্তেজনা বিরাজমান করছে। সেখানে প্রতিনিয়ত একটা থমথমে ভাব অবস্থান করছে। দুদেশের জনগণ আমনে সামনে হয়েছে। আমরা দেখেছি কেন, এর পিছনের গল্পটা কি, এর পিছনে অন্য কোনো গল্প অবশ্যই রয়েছে। ইতিহাসের আমরা দেখেছি বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে তেমন কোনো ব্যবসা বাণিজ্য নেই। আমরা দেখেছি প্রায় 50 বছর পর পাকিস্তান থেকে জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তিনিও বারবার ভারতকে হুঁশিয়ারি করেছেন, যদি বাংলাদেশে অশান্তি বিরাজ করে তাহলে ভারতের জন্য সুফল হবে না, ভারতের সেভেন সিস্টারে কোনো শান্তি থাকবে না। তারা চাইলেই চিকেন নেক থেকে সেভেন সিস্টারকে আলাদা করতে পারে। বন্ধুরা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সে এখনো নাবালক রয়েছে। বাংলাদেশের যে সাধারণ জনগণ হুজুকে মাতাল, তারা যেভাবে বয়ানবাজি করছে তার থেকে কিছুটা উপরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারত নিয়ে উল্টাপাল্টা বলছে। আদৌ কি বাংলাদেশ পারবে চিকেন নেক থেকে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করতে? আদৌ কি বাংলাদেশের সেই ক্ষমতা আছে? প্রিয় দর্শক, এই মেধাবীরা মনে করেছিল যে শেখ হাসিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, একজন প্রধানমন্ত্রীকে বিতাড়িত করতে পেরেছি, তাহলে ভারত কেন ভয় পাবে না? ভারতকে ভয় দেখাতে আসলে ভারত ছেড়ে কথা বলবে না। আর ভারত দুর্বলের উপর হাত তোলে না। ভারত বাংলাদেশের সাথে কখনো যুদ্ধ চায় না। ভারত কখনো বাংলাদেশের খারাপ কিছু চায় না। কিন্তু বাংলাদেশ ভারতের খারাপ চাইছে। এর পিছনের গল্পটা অন্যরকম, সেটা আমরা জানি। কোথা থেকে উস্কানি আসছে, কোথা থেকে এত পাওয়ার পাচ্ছে এই বাংলাদেশের উচ্ছৃঙ্খল জনগণ, সেটা আমরা জানি। পাকিস্তানের যে গোয়েন্দা বিভাগ ISI, এর পিছনে এদের হাত রয়েছে। এরা চাইছে যে
বাংলাদেশ ফ্রন্ট মানে বাংলাদেশ আর ভারতের যে সীমানা রয়েছে এই সীমান্তেও একটা অশান্তির সৃষ্টি হোক, তাতে পাকিস্তান লাভবান হোক, কোনো মতেই সম্ভব নয়। কোনো মতেই সম্ভব নয়। পাকিস্তানের এই পরিকল্পনা কখনোই সাকসেস হবে না, কখনোই সাকসেস হবে না। এটাই মূল কারণ ভারত বাংলাদেশ সীমান্তে এই অশান্তির। বাংলাদেশ থেকে বিভিন্ন উস্কানিমূলক ভারত বিরোধী গতিবিধি আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান দ্বারা পরিকল্পিত। পাকিস্তান চাইছে যে এখানে আর একটা অশান্তি সৃষ্টি হোক। হয়তো আমার যতটুকু ধারণা রয়েছে যে এর পিছনে গল্প কিন্তু ওই আমেরিকারও থাকতে পারে। আমেরিকার যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেট কিন্তু এর পিছনে থাকতে পারে, পাকিস্তানের দ্বারা বাংলাদেশকে উস্কানি দেওয়া এবং ফান্ড করা, বাংলাদেশ আর ভারতের মধ্যে যাতে একটা অশান্তি সৃষ্টি হয়, দুই দেশের মধ্যে বিরোধাভাস শুরু হোক, তারা চাইছে। কিন্তু আমরা এটা কিন্তু চাই না, আমরা এটা চাই না। আজ ভারত যদি বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেয়, তাতে বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কি সহ্য করতে পারবে? দ্রব্যমূল্য থেকে কোথায় ছিটকে চলে যাবে সাধারণ মানুষগুলো? বাংলাদেশের এই মেধাবী যে সমন্বয়ক রয়েছে, উপদেষ্টা রয়েছে, এরা কিন্তু বুঝতে পারছে না আজ বাংলাদেশের অবস্থা কোথায়। বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ হারিয়ে গেছে। বাংলাদেশের যে উন্নয়নমূলক কাজকর্মগুলো চলছিল সেগুলো ঠপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে আজ আমরা যে উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুতে ডাবল ব্রিজ নির্মাণ হয়েছে, রেল ব্রিজ এবং সড়ক। এটাও কিন্তু শেখ হাসিনার অবদান। যমুনা নদীতে যমুনা রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, এটাও শেখ হাসিনার অবদান। ঢাকা শহরে যে নতুন নতুন ফ্লাইওভার, মেট্রো রেল, এর গল্পের পিছনেও সেই শেখ হাসিনাই। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যে টানেল নির্মাণ হয়েছে, সাউথ এশিয়ায় প্রথম বাংলাদেশে নদীর নিচে কোনো টানেল নির্মাণ হয়েছে, সেটাও বাংলাদেশে। তার পিছনের গল্পও কিন্তু শেখ হাসিনার। কক্সবাজারে যে আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণ হয়েছে, রেল সংযোগ হয়েছে কক্সবাজারের সাথে, ঢাকার সাথে, তার পিছনের গল্পও কিন্তু শেখ হাসিনার। যে মংলা পোর্ট খুলনার, তার সাথে যে রেল সংযোগ করা হয়েছে, তার পিছনের গল্পে রয়েছে শেখ হাসিনা। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে, তার পিছনের কাহিনী কিন্তু শেখ হাসিনা। তাই বাংলাদেশের জনগণ যে ভালো সড়ক, ভালো ব্রিজ, ভালো কিছু পেয়েছে, তার পিছনের গল্পও কিন্তু এই শেখ হাসিনার হাতেই লেখা। কিন্তু বাংলাদেশের
এক শ্রেণী জনগণ, যারা জামায়াত, যারা রাজাকার, তারা ভারত বিরোধিতা অবশ্যই করবে, ভারতের বিপক্ষে কথা তারা অবশ্যই বলবে, ভারতের মধ্যে একটা অশান্তি সৃষ্টির পরিকল্পনা তারা অবশ্যই করবে। তার কারণ পাকিস্তান তার হারানো ভাই খুঁজে পেয়েছে। পাকিস্তানের এক উদ্বেগ উচ্চাঙ্কা ব্যক্তি উপরাষ্ট্রপতি, সে বলছে আমরা আমার হারানো ভাই খুঁজে পেয়েছি। আর একবার যাতে সেই ভাই বোনদের বাস দেওয়া যায়, আর একবার যাতে তাদের যে মা বোন রয়েছে তাদের সাথে তাদের ইজ্জত নিয়ে খেলা যায়। 1971 সালের সেই ঘটনা আবার যাতে পুনরাবৃত্তি হতে পারে, সেই জন্য পাকিস্তান তার হারানো ভাই খুঁজে পেয়েছে, হারানো বোনেদের খুঁজে পেয়েছে। ভাইদের তো আর কিছু করতে পারবে না, বোনেদের সাথে যদি কিছু করা যায় 1971 সালে যেভাবে করেছিল ঠিক সেইভাবে। বাংলাদেশ থেকে বারবার আমরা দেখতে পেয়েছি বা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে শেখ হাসিনাকে কেন ভারত আশ্রয় দিয়েছে। যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কখনোই ঠিক হবে না, ঠিক থাকবে না। আমরাও তো বলছি, যতক্ষণ না বাংলাদেশে কোনো ইলেকট্রিক গভর্নমেন্ট আসছে ততক্ষণ ভারত বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে চাইছে না। ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে টোটালে। ভারত তার ক্ষতি হলেও এখন সম্পূর্ণরূপে ভিসা বন্ধ করে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? কারণ বাংলাদেশে বর্তমান সময় কোনো ইলেকট্রিক গভর্নমেন্ট নেই, আর যারা আছে তাদের সাথে ভারত সরকার কথা বলতে ইচ্ছুক নয়। ভারতের প্রধানমন্ত্রী ইউনুসকে কোনো প্রতিনিধিত্ব মানে না বাংলাদেশের, তার সাথে কথা কিসের? সে কে? হয়তো বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার যারা, তারা হয়তো ভাবতে পারে ইউনুসের সরকার কি করে হতে পারে, কি করে হতে পারে সরকার? আমি তো এদের সরকার মনে করি না। এরা হচ্ছে ডাকাত, এরা ডাকাতি করেছে, ইনলিগাল ভাবে ক্ষমতা দখল করেছে, ইনলিগাল ভাবে গদিতে এসে বসে পড়েছে। আর গদিতে বসলেই তাকে সরকার ভাবার কোনো যুক্তি নেই। বাংলাদেশের অবস্থা আরো অনেক করুণ হবে, অনেক খারাপ কিছু দেখতে বাকি রয়েছে বাংলাদেশের। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই যে যেখান থেকেই দেখেছেন আমার এই ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।